খেলাধুলায় পড়া ছিল আমি যা সত্যি না কুড়ি বলো স্যার পাঁচটা করে যে স্যার বলবেন না কি আমরা আর্নিং পয়েন্ট শুরু করছি। জেনারেলি আর্নিং পয়েন্টটা আমরা কি রকম দেখি, মানে জেনারেলি আমরা যেটা লিখে রাখি সেটা হচ্ছে n + x - তাই তো, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, অথবা মানে শুধু প্লাস মাইনাস হতে মানে একটা সিঙ্গেল প্লাস থাকতে হবে তা না, মানে n + n- এরকম হতে পারে। আর জেনারেলি এটা যেরকম ভাবে থাকে সেটা হচ্ছে আমরা কি বলি, থাকে হচ্ছে এরকম সিম্পল আয়ন পেয়ার হিসেবে কিন্তু থাকে না যে m + x- হিসেবে থাকবে অথবা mn + xn- হিসেবে থাকবে, এটা কিন্তু কখনোই নয়। এটা কিন্তু থাকে অ্যাকচুয়ালি ক্রিস্টাল ল্যাটিসে। ঠিক আছে, ক্রিস্টাল ল্যাটিস মানে অ্যাকচুয়ালি কি, মানে আমরা বলতে পারি যে রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্টস লিখতে পারো ক্রিস্টাল ল্যাটিস। তো আজ অনেকটা হবে না না আমি তাড়াতাড়ি না স্যার দেরি করে ছাড়বে ডেটের আগে মানে কিছুক্ষণ আগে ছাড়বে যাতে চেঞ্জ হতে হয় চলে বুঝে শুনে এটা হচ্ছে রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্টস ইন স্পেস। এই রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট মানে কি রকম, ফর এক্সাম্পল একটা ভালো উদাহরণ আমার মানে লাকিলি আমার হয়েছে, একদম পিছন দিকে তাকাও, ওটা একদম পিছন দিকে বক্সগুলো আছে দেখছো তো, বক্সগুলো দেখো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট। ওই যে একটা করে ব্লক ওইটাই ধরে নাও একটা ল্যাটিস, এই বুঝতে পারছো, ওটা হচ্ছে একটা ক্রিস্টাল ল্যাটিসের একটাই হচ্ছে জাস্ট একটা ইটসেলফ ইউনিটটা বলছি। এই রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট মানে কি পরপর যেগুলো বক্সগুলো আছে এটাই হচ্ছে রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই টোটালটা যদি আমরা বলি সেটা হচ্ছে একটা ক্রিস্টাল। এবার বুঝতে পেরেছো, তাহলে আমরা যেটা পড়বো এই পুরো ক্রিস্টালটাকে নিয়ে তো আমরা পড়তে পারবো না, একটা ইউনিট নিয়ে পড়ছি। সেই ইউনিটটাকেই আমরা মাঝে মধ্যে বলি, দেখবে ফেস সেন্টার কিউবিক, বডি সেন্টার কিউবিক, এই যে স্ট্রাকচারগুলো বলি না অনেক সময়, এগুলো কি, এগুলো হচ্ছে ইউনিটটা, ওই ক্রিস্টাল ল্যাটিসের একটা ইউনিট নিয়ে আমরা পড়ছি। ক্লিয়ার হয়েছে? এবার এই যে ইউনিটগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম ফর এক্সাম্পল একটা NaCl ল্যাটিস হয়। NaCl ল্যাটিসটাকে আমরা কি বলি, এটা হচ্ছে 6:6 কোঅর্ডিনেশন। 6:6 কোঅর্ডিনেশন মানে কি, মানে হচ্ছে Na+ এর কোঅর্ডিনেশন নাম্বার 6, আবার Cl- এরও কোঅর্ডিনেশন নাম্বার 6। মানে সোডিয়ামের চারদিকে যদি আমরা বলি কি আছে তাহলে আমরা বলবো 6টা ক্লোরিন আছে, আবার যদি বলি ক্লোরিনের চারদিকে কি আছে তাহলে আমরা বলবো 6টা সোডিয়াম আছে। কিন্তু দেখলে কিরকম মনে হবে, আরে বাবা এটা তো 1:1 মনে হবে Na আর Cl, কিন্তু এটাই বললাম এটা ইটসেলফ যে Na+ Cl- হিসেবে এক্সিস্ট করবে তা কখনোই নয়। এটা কি হয়, একটা ল্যাটিস হিসেবে এক্সিস্ট করে। এই ল্যাটিসটা হচ্ছে কি একটা রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্টস ইন স্পেস, মানে এখানে রিপিটেশনে আছে যে একটা Na+ তার চারধারে 6টা Cl- তার একটা Cl- এর চারধারে আবার 6টা Na+, এইরকম ভাবে একটা রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট থাকে। যেরকম এখানে NaCl একটা ল্যাটিস আছে। আচ্ছা হ্যাঁ, এর স্ট্রাকচারটা যেটা হয় সেটা হচ্ছে ফেস সেন্টার কিউবিক, এগুলো আমরা পরে পড়ব। FCC তোমরা হয়তো একটু হয়তো জানো, এটা ফেস সেন্টার কিউবিক মানে কি, প্রত্যেকটা ফেসে অ্যাকচুয়ালি অ্যাটমস গুলো আছে, বুঝতে পেরেছো? মানে আমার টোটাল কটা ফেস হয়, 6টা টোটাল ফেস হচ্ছে আমার 6টা কিউবিক সিস্টেমে 6টা হ্যাঁ টোটাল 6টা ফেজ হচ্ছে। তাহলে আমার ফেজ সেন্টার কিউবিক মানে কি, সবকটা ফেজে একটা করে হচ্ছে অ্যাটমস থাকে, তাহলে সেটা হচ্ছে আমার ফেজ সেন্টার কিউবিক হচ্ছে। কোণেও একটা থাকবে ফেসে, কোণে তো থাকবে, এমনি কিউব মানে তো কোণে তো থাকছেই ওটা, কিন্তু এখানে ফেজ সেন্টার কিউবিকের সাথে বডি সেন্টার কিউবিকের পার্থক্য কি, ওখানে ফেজে থাকবে না, বডির সেন্টারে একটা অ্যাটম থাকবে। এগুলো আমরা পড়বো ধীরে ধীরে, এখন জাস্ট এইটা একটুখানি শুরু করছি আমরা, এগুলো পড়বো। সিজিএম ক্লোরাইড কি হবে, এটা হচ্ছে 8:8 কোঅর্ডিনেশন। 8:8 কোঅর্ডিনেশন মানে কি বলো, মানেটা কি বলো, মানে কোঅর্ডিনেশন নাম্বার অফ সিজিএম প্লাস হচ্ছে 8, আবার কোঅর্ডিনেশন নাম্বার অফ Cl- 8, মানে সিজিএম এর চারধারে 8টা ক্লোরিন থাকবে, আবার ক্লোরিনের চারধারে 8খানা সিজিএম থাকবে। আর এই যে স্ট্রাকচারটাকে মানে এই যে স্ট্রাকচারটা আসে এটাকে আমরা বলি BCC। BCC মানে কি, বডি সেন্টার কিউবিক। কিউব তো তোমরা জানো অলরেডি, কিউব মানে কি লুডোর ছক্কা যেরকম হয়। এটা হচ্ছে কিউব, ঠিক আছে, এটা হচ্ছে কিউব। তাহলে বডি সেন্টার কিউব মানে কি রকম হবে বলো তো, এইগুলোতে এইখানে তো অ্যাটম থাকবেই, এখানে 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 এগুলো তো থাকবেই। তাহলে বডি সেন্টার কিউব মানে কি হবে, এই বডির মাঝখানে একটা থাকবে, একদম লুডোর ছক্কার মাঝখান যদি বলো সেখানে হচ্ছে একটা থাকবে, তাহলে সেটা হচ্ছে বডি। আর ফেজ মানে কি, তাহলে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ফেজ, বুঝতে পারলে? তাহলে ফেজ সেন্টার কিউবিক মানে কি, ফেজে থাকবে একটা করে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা তাহলে এটা হচ্ছে BCC হলো। এবার 3 নম্বর দেখো, এগুলো জাস্ট মানে বিভিন্ন ধরনের ক্রিস্টাল ল্যাটিস কি রকম হয় সেটা জাস্ট একটু বলে রাখছি।
একটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড হয়। জিঙ্ক ব্লেন্ডে কি হয় 4:4 কোঅর্ডিনেশন। একই জিনিস, তাহলে আমার ক্যাটায়নের চার ধারে চারটে করে অ্যানায়ন বা অ্যানায়নের চার ধারে আমার চারটে করে ক্যাটায়ন থাকবে। আচ্ছা, এখানে যদি এক্সাম্পল বলা হয়, ওখানে যেরকম আমি এক্সাম্পল দিয়েই করিয়েছি, এক্সাম্পল ধরে রাখো জিঙ্ক সালফাইড হয় না, জিঙ্ক সালফাইড যেরকম হয়েছে। আচ্ছা, 4 নম্বর যেরকম একটা আছে সেটা হচ্ছে ফ্লুওরাইড। 5 নম্বর হয় কি অ্যান্টি ফ্লুওরাইড। ফ্লুওরাইডের এক্সাম্পল বা ফ্লুওরাইড কোঅর্ডিনেশন কি 4:8 আচ্ছা 8:4। আর এটা কি হবে 4:8। এই ইস্টুটা কিন্তু সবসময়ের জন্যই বেস, মানে আমরা রেশিওটা সবসময়ের জন্যই বলি ক্যাটায়ন ইস টু অ্যানায়ন, অ্যানায়ন ইস টু ক্যাটায়ন কিন্তু নয়, এটা ক্যাটায়ন ইস টু অ্যানায়ন। তাহলে ফ্লুওরাইডের কি হয় বলো, এক্সাম্পল বলো তোমার পুরো চোখ। ক্যালসিয়াম ফ্লুরাইড, স্ট্রংশিয়াম ফ্লুরাইড অনেকগুলো হয়, জিরকনিয়াম অক্সাইড এগুলো হয়। আর অ্যান্টি ফ্লুরাইডের যদি এক্সাম্পল বলি তাহলে আমার হবে K2O, Li2O, Na2O এটসেট্রা। আর একটা হয় কি হয় বলো, রুটাইল। লাস্ট হচ্ছে একটা রুটাইল হয়, সেটা হচ্ছে আমার 6:3 কোঅর্ডিনেশন। এটা হয় আমার 6:3 কোঅর্ডিনেশন। যেরকম হচ্ছে আমার এক্সাম্পল যদি আমি বলি তাহলে আমার হবে TiO2, NiF2, MgF2 এটসেট্রা। তারপরে ওটা রিসেন্ট একটু SR 3 নয়, স্ট্রংশিয়াম। এটা হচ্ছে বেরিলিয়াম, সরি বেরিলিয়াম হচ্ছে বেরিয়াম। তারপরে জিরকনিয়াম ZR। হয়েছে? এইগুলো জাস্ট একটু রাফলি আইডিয়াটা দরকার, কারণ এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের আসবে না, কিচ্ছু আসবে না। এটা হচ্ছে জাস্ট আইডিয়াটা। TiO2 টাইটেনিয়াম, এখান থেকে জাস্ট আইডিয়াটা দরকার, কোনো প্রশ্ন এখনো পর্যন্ত কিছু আসবে না, যেটুকু আমরা এখন যেটুকু দেখছি। তাহলে আমরা কি বললাম, আয়নিক বন্ডিংয়ে এই চান্সগুলো আছে, এটা সিম্পল এইরকম আয়নিক ফর্মে কখনোই থাকবে না, ল্যাটিস হিসেবে থাকবে। আর ল্যাটিস হিসেবে কি রকম ভাবে থাকবে, বিভিন্ন রকম ল্যাটিস হিসেবে থাকতে পারে, এবং কোনটা কোন ল্যাটিসে আসছে তার এক্সপ্লেনেশন আছে, এগুলো আমরা পড়বো পরবর্তীকালে। যে হঠাৎ কেন NaCl এইরকম ল্যাটিসে, CaCl কেন 8:8 এ, কেন জিঙ্ক ব্লেন্ড 4:4, কেন জিঙ্ক ব্লেন্ড 6:6 এ গেল না, অথবা TiO2 কেন NaCl এর মতো 6:6 এ আসলো না, এগুলো তো হতেই পারে প্রশ্নটা। কেন এই ধরনের, মানে এক একটা এতে রুটাইলে ফর এক্সাম্পল TiO2 কেন, রুটাইলেও তো NaCl আসতে পারে, নিঃসন্দেহে সে নিশ্চয়ই রুটাইল স্টেবল নয়, তো সেইগুলো আমরা পড়বো। তাহলে এইখানে এবার একটা জিনিস বলি আমরা, এই যে ক্রিস্টালগুলো আছে এই স্টেবিলিটি অ্যাকচুয়ালি কোথা থেকে পাচ্ছে? যে কোনো আয়নিক কম্পাউন্ডের মেইন যে স্টেবিলিটিটা পায় সেটা হচ্ছে আমার ল্যাটিস এনার্জি। কারণ কি, এটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস, এর করসপন্ডিং যে এনার্জিটা আসবে সেটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি, যেটা বাংলা যেটা আমরা জ্বালা শক্তি করে এসেছি। জেনারেলি এটা সব বইতে ইউ দিয়ে বলা থাকে ম্যাক্সিমাম, অন্য জায়গায় কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা ইউ দিয়ে দেখতে পাবো, মানে নোটিফিকেশনটা ইউ দিয়ে করা হয়। এই ল্যাটিস এনার্জির সংজ্ঞাটা কি দাও? জিজ্ঞেস করছেন দুটো ক্যাটায়ন আর অ্যানায়ন যুক্ত করি, এনার্জি রিলিজ হয়, আর এনার্জি রিলিজ হবে, তাই হচ্ছে ওটা ল্যাটিস এনার্জি কমপ্লিট হয়নি। স্যার ভাঙলে স্যার এনার্জি রিলিজ হবে, মানে যখন ইমেজ আছে n প্লাস এক্সাম হবে তখন একটা এনার্জি রিলিজ হবে, যখন জয়েন করতে গেলে এনার্জি আমাকে দিতে হবে। কোনো বন্ড ব্রেকের বন্ড ব্রেক করতে গেলে এনার্জি দিতে হবে, সেই এনার্জিটা যদি আমাকে বন্ড ব্রেক করতে হয় তাহলে আমার এনার্জি দিতে হবে। স্যার ওটা হচ্ছে অ্যাকুমুলেটেড যে অ্যাটম, হ্যাঁ 1 মোল গ্যাসিয়াস ধরেই পড়েছে ভালো, স্ক্র্যাচ পড়ে গেছে। না না স্ক্র্যাচটা ছিল। তাহলে ল্যাটিস এনার্জি ডেফিনেশনটা আমরা কি বলবো, এইখানটাই দেখো, এখান থেকেই আমরা ডেফিনেশন পেয়ে যাবো, কিন্তু যদি চাও। ল্যাটিস এনার্জিটা কি, তাহলে একটা ল্যাটিস তৈরি হচ্ছে তো তার করসপন্ডিং এনার্জি তো, তাহলে জিনিসটা তৈরি কিভাবে হবে? প্রথমে মনে করো আমি এ বি দিয়ে দেখাচ্ছি, মনে করো প্রথমে এ প্লাস ছিল, তারপরে আরেকটা ছিল বি মাইনাস, তাহলে সেখান থেকে হচ্ছে এ বি হচ্ছে, তাহলে তাই হলো তো, এটাই তো ল্যাটিস। তাহলে এই যে এ প্লাস আর বি মাইনাসটা ছিল, তাহলে নিঃসন্দেহে তারা নিজেদের মতো যে ডিসটেন্সে ল্যাটিসটা তৈরি হবে সেই ডিসটেন্সে ছিল না,
তারা ল্যাটিসের ওই ডিসটেন্সে আসছে, তবেই তো ল্যাটিস তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বলছি, 1 মোল গ্যাসিয়াস ক্যাটায়ন, এটা কিন্তু গ্যাসিয়াস। আর একটা কি বলবো, 1 মোল গ্যাসিয়াস অ্যানায়ন। তারা তাহলে কোথায় ছিল, ইনফাইনাইট ডিসটেন্স। কারণ আমরা বলবো ইনফাইনাইট ডিসটেন্স, কে কোথায় ছিল জানাই নেই। সেখান থেকে তারা কোথায় আসছে, ইকুইলিব্রিয়াম ডিসটেন্সে আসছে ল্যাটিসটা তৈরি করার জন্য। আর ল্যাটিসটা যদি তৈরি করে তাহলে কি হবে, এনার্জি রিলিজ করবে, কারণ এটা স্টেবল হচ্ছে। স্টেবল হচ্ছে মানে রিলিজ করবে। তাহলে এই যে এনার্জি রিলিজ করলো, তাহলে সেটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি। এবারে যেটা পল্লব বলছিল, এটাকে উল্টোও বলা যায়। তাহলে আমরা কি বলবো, যে 1 মোল ল্যাটিস, এটা তাহলে কি হবে, 1 মোল ওই কম্পাউন্ডটা আছে, তাকে যে পরিমাণ এনার্জি দিলে 1 মোল গ্যাসিয়াস ক্যাটায়ন আর অ্যানায়নে সেটা পুরোপুরি ভেঙে যাবে, তাহলে সেটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমার এনার্জিটাকে দিতে হচ্ছে, কারণ আমি তো ভাঙছি। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি তোমরা এই সংখ্যা লিখতে, মানে এখানে নোটে পাবে এটা, যদি তোমরা লিখতে চাও লিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু পাবে এটা। ঠিক আছে, কি বলবো, লিখবে না না তাই বলছি, ওটা নোটে থাকবে, ওখান থেকে একটু পড়ে নাও। শুধু এইটাই মনে রাখবে যে আমরা যে আয়নিক ক্রিস্টালটা তৈরি করছি, সেটা 1 মোল গ্যাসিয়াস ক্যাটায়ন আর 1 মোল গ্যাসিয়াস অ্যানায়ন থেকে। এই 1 মোল গ্যাসিয়াস ক্যাটায়ন আর 1 মোল গ্যাসিয়াস অ্যানায়ন তারা যুক্ত হয়ে ইকুইলিব্রিয়াম ডিসটেন্সে আসার পর কি হবে, তাহলে 1 মোল আয়নিক ক্রিস্টালই তৈরি হবে। তার করসপন্ডিং যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা ল্যাটিস এনার্জি। ঠিক উল্টোভাবে ওটাকে বলা যায় যে 1 মোল আয়নিক ক্রিস্টালকে যে পরিমাণ এনার্জি দিলে 1 মোল গ্যাসিয়াস ক্যাটায়ন আর অ্যানায়নে সেটা পুরোপুরি ভেঙে যাবে, ইনফাইনাইট ডিসটেন্সও বলতে পারবো ভেঙে যাবে, তাহলে সেই করসপন্ডিং এনার্জিটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি। আর এটাই আমাদের মনে রাখতে হচ্ছে কি কারণে, কারণ ল্যাটিসের যে স্টেবিলিটি সেটা মেইনলি ডিপেন্ডেন্ট আপন ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জি অ্যাকচুয়ালি যে এটা আছে, তোমার ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা আমি লিখছি, কিন্তু ইকুয়েশনটা ডেরিভেশন আছে, ডেরিভেশনটা আমরা পরে করব। আপাতত তোমরা একটু মনে রাখবে এটা, E equals to minus a n z plus into z minus e square divided by 4 pi epsilon 0 into 1 minus 1 by 8. এটা ছোট আছে, এটা পরে ওই ইন্টেন্স এই এটা ওটা বড় ওটা বড় হতেই হয়, কারণ এটা অ্যাভোগাড্রো নাম্বার। এটা তো 1 মোলের জন্য আমরা বার করছি, তাহলে 1 মোলের জন্য হচ্ছে n দিয়ে গুণ করছি। এটা যখন ডেরিভেশন করব তখন আমরা দেখব কেন n দিয়ে গুণ করছি, এটা কেন এলো, এগুলো সব আমরা দেখব। এই nটা হঠাৎ কি কারণে এলো সেগুলো আমরা দেখব। ডেরিভেশন করেছে কি ক্লাসে করিয়েছে, ডেরিভেশন আমরা দেখব। লিখছো এখানে দেখো, এটা হচ্ছে ইটা হচ্ছে ল্যাটিস এনার্জি, এনটা হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বার, z প্লাস z মাইনাস কি করসপন্ডিং ক্যাটায়নের চার্জ আর অ্যানায়নের চার্জ, ই তো নরমাল ইলেকট্রনিক চার্জ। 4 পাই এপসাইলন 0 কি কারণে আসছে, হ্যাঁ পারমিয়াবিলিটি, এটা হচ্ছে পারমিয়াবিলিটির জন্য আসছে। এনটা কি কমন এক্সপোনেন্ট, আর এটা ম্যাডলান কনস্ট্যান্ট। ঠিক আছে, এবারে এই যে জিনিসগুলো আমরা আসছে, এই জিনিসগুলো জাস্ট ইউনিটটা বললাম। এই ডেরিভেশনটা যখন আমরা করব, ওটা ডেসক্রিপটিভলি করব, মানে প্রত্যেকটা সিগনিফিকেন্স। ঠিক আছে, এখানে আমাদের যেটুকু আপাতত আমরা জানছি সেটা কি, সেটা হচ্ছে ইউ প্রপোর্শনাল টু, তার মানে আমার হচ্ছে z প্লাস z মাইনাস, তাই তো। এই একটা জিনিস লিখে নিতে হবে, আরটা কি হবে, তাহলে ইকুইলিব্রিয়াম ডিসটেন্স, দুইয়ের মধ্যে ইকুইলিব্রিয়াম ডিসটেন্স। তাহলে ইউ হচ্ছে প্রপোর্শনাল টু z প্লাস ইনটু z মাইনাস, আর একটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু r0। এইটা কিন্তু মনে রাখতে হবে, কারণ আমার যে বিভিন্ন প্রবলেমগুলো করবে এর বেসিসে অ্যাকচুয়ালি আমার সেগুলো ক্যালকুলেট করতে হবে, অথবা বলতে পারো এর বেসিসে সেই প্রবলেমগুলোকে আমার সলভ করতে হবে। এর করসপন্ডিং আমি জাস্ট এমনি আজকে একটু সোজা জিনিস একটু পড়াবো বলে জাস্ট বলছি। একটা কোশ্চেন দেখো, CaF2 is almost insoluble, CaF2 calcium chloride is almost insoluble in water but calcium chloride is sparingly soluble. Sparingly মানে কি, অল্প পরিমাণ, হালকা। sparingly soluble, calcium chloride is sparingly soluble. Explain, এটা বলতে পারবে, বলো দেখি। স্যার দুটো তো চার্জ সমান, কিন্তু হচ্ছে মানে যেহেতু হচ্ছে CaCl এর হচ্ছে ডিসটেন্সটা হচ্ছে মানে CF2 থেকে বেশি, তাই ওই জারক শক্তির মানটা কম, আর জারক শক্তির মান যত বেশি কম হবে তাহলে ভাঙতে তত কম এনার্জি লাগবে।
তাই সে স্প্যারেন্টলি তাহলে সলিউবল। প্রথম জিনিস এটা কিন্তু আমার ভাবতে হবে এটা আয়নিক কিনা, কারণ তোমাকে আমরা এখন আয়নিক পড়াচ্ছি বলে হট করে ধরতে পারছো, তাহলে প্রথমত আমার এটা ভাবতে হবে এটা আয়নিক কিনা, কারণ এটা না ভাবলে তো আমি পারবো না। তারপরে আমরা কি করছি, ইউ ক্যালকুলেশন করছি, মানে ল্যাটিস এনার্জি কম্পারিজন করছি, কারণ ল্যাটিস এনার্জি হচ্ছে z প্লাস ইনটু z মাইনাস, এটা হচ্ছে 1/r0। এবার যদি আমি এটা ক্যালসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে আমি করি, তাহলে আমি কি করব, z প্লাস আর z মাইনাস দুটোই হচ্ছে 2 into 1, তাই তো? দুটোই হচ্ছে 2 আছে ভ্যালুটা, কিন্তু r0 যে ভ্যালুটা আছে, r0 ভ্যালুটা কি হবে বলো? r0 অফ আমি যদি CaF2 ধরি সেটা কি হবে, গ্রেটার সরি less than r0 of CaCl2, তাই তো? এবার যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে আমরা কি লিখতে পারি, u of CaF2 গ্রেটার দ্যান হবে u of CaCl2, তাই হচ্ছে তো? দেখো এটা r0 যদি বেশি হয় তাহলে কি হবে, এই ল্যাটিস এনার্জি কমে যাবে। তাহলে এখানে কি অ্যানসারটা কি কমপ্লিট হয়েছে? না, অ্যাকচুয়ালি অ্যানসারটা কিন্তু কমপ্লিট হয়নি। তাহলে কিভাবে কমপ্লিট হবে? যেহেতু ইউ হচ্ছে CF হ্যাঁ, আমাদের কি ছিল, কোশ্চেনটা কি ছিল যে CaF2 হচ্ছে ইনসলিউবল, তাই ছিল তো? যেহেতু এর জারক শক্তি বেশি তাই একে ভাঙতে আর CaF2 ছিল আমার স্পেয়ারিংলি সলিউবল। হয়েছে? তাহলে এইখানে তোমরা তো পড়েছো ক্লাসে, এবার বলো CF2 তাহলে আমি ল্যাটিস এনার্জি দিয়ে তো কম্পেয়ার করেছি, তাহলে এখান থেকে গিয়ে আমি এবারে বলতে পারবো যে CaF2 কমপ্লিটলি ইনসলিউবল এন্ড ইনসলিউবল এন্ড CaCl2 স্পেয়ারিংলি সলিউবল, এটা কি বলতে পারবো? অথবা সিম্পলি আমরা এটা বলতে পারি যে CaCl2 ইজ মোর সলিউবল দ্যান CaF2, এটাও আলটিমেট মানে কনক্লুশনটা। তাহলে কি এখান থেকে এটা বলতে পারবো? অ্যাকচুয়ালি এটা অ্যানসারটা কমপ্লিট হয়নি। অ্যানসারটা কেন কমপ্লিট হয়নি, অ্যাকচুয়ালি শুধুমাত্র ল্যাটিস এনার্জি দিয়ে আমরা এটা বলতে পারি না যে এ কমপ্লিটলি ইনসলিউবল বা সলিউবিলিটি ডিফারেন্স আমরা বলতে পারি না। আমরা অ্যাকচুয়ালি যেটা বলতে পারি সেটা কি, সেটা হচ্ছে CaF2 ইজ মোর স্টেবল দ্যান CaCl2। এই মোর স্টেবল মানেই যে ইনসলিউবল হবে, অথবা এই যে লেস স্টেবল মানেই যে সলিউবল হয়ে যাবে, তার কোনো কারণ নেই। তাহলে এই যে সলিউবিলিটি যেটা আমাদের বলতে হবে, তার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে কি, হাইড্রেশন এনার্জি। হ্যাঁ, তাহলে এই হাইড্রেশন এনার্জিটাও আমার দরকার। হাইড্রেশন এনার্জিকে যদি আমি ইনকর্পোরেট না করি, তাহলে কিন্তু এই প্রবলেমের যে সলিউশনটা সেটা ইনকমপ্লিট। আমি বলছি না ভুল একদমই নয়, কিন্তু এটা ইনকমপ্লিট। ক্লিয়ার আছে জিনিসটা? তাই এটা অ্যাকচুয়ালি আমার হাইড্রেশন এনার্জিটা এখানে ইনকর্পোরেট করা হচ্ছে। সিমিলার একটা প্রশ্ন বলি, হাইড্রেশন এনার্জি তো হচ্ছে ল্যাটিস এনার্জির উল্টো। পড়বো এগুলো সবই পড়বো আমরা, যেগুলো জাস্ট প্রথম দিকটা সামারি স্টেপ নিয়ে ডিসকাস করছি আমরা পড়বো। ঠিক একই রকম একটা প্রশ্ন বলছি, দেখো এটা দেখো, সিলভার হ্যালাইডস AgX are least stable, are least soluble in water, though their lattice is almost same as that of highly soluble alkali metal halides। ঠিক আমাদের ট্রেন আছে তো, এইটা পরে ছেড়ে দিচ্ছি। alkali metal halides explain, alkali metal halides full stop explain। হয়েছে? আচ্ছা, এই দেখো এইবারে যে প্রশ্নটা আমরা এবার ডিফারেন্ট টাইপস, তোমরা করো এই প্রশ্নটা করেছো ক্লাসে? আচ্ছা দেখো এটা কি বলছে এই যে সিলভার হ্যালাইড যেটা বলছে AgX, এর ক্ষেত্রে দেখো কি বলেছে যে এরা ওয়াটারে সলিউবল হচ্ছে না, লিস্ট সলিউবল, কিন্তু বলছে কি, কোথায় গেল, কিন্তু বলছে যে তাদের ল্যাটিসটা অলমোস্ট সেম অ্যালকালি মেটাল হ্যালাইডস এর জন্য, যারা অ্যাকচুয়ালি আবার হাইলি সলিউবল। বুঝতে পেরেছো? তাহলে অ্যালকালি মেটাল হ্যালাইডস এর মতোই ল্যাটিস এনার্জি, যারা কিনা সলিউবল হচ্ছে কিন্তু এ সলিউবল হচ্ছে না। এখানেই বলছিলাম যে আমাদের সেন্সটাকে প্রথমে যে এই জিনিসটার মধ্যে আয়নিক ক্যারেক্টার বা কোভ্যালেন্সি কি রকম আছে সেইটাকে আগে ভাবতে হবে, তবেই তুমি জিনিসটা পারবে। এখন যদি শুধুমাত্র আমি ল্যাটিস এনার্জি দিয়ে ভাবি, আমরা এটাকে পারবো না বের করতে, তাহলে আমরা দেখতে পাবো তাহলে কেন সলিউবলটা হচ্ছে না।
যদি আমার নর্মাল ল্যাটিস এনার্জি দিয়ে হয়ে যেত তাহলে সলিউবল তো হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, যদি আমি সিলভারের ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে এখানে দেখবে ডি ইলেকট্রনস আছে। এবার ডি ইলেকট্রন থাকার জন্য কি হচ্ছে, ডি ইলেকট্রনের তো স্ক্রিনিং অতটা ভালো হয় না। তাহলে স্ক্রিনিং যদি ভালো না হয় তাহলে কি হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার যদি বাড়ে তাহলে কি হবে, আলটিমেটলি এর মধ্যে কি হবে, সিলভারের পোলারাইজিং পাওয়ারটা বেড়ে যাবে। তাহলে পোলারাইজিং পাওয়ার যদি বেড়ে যায় তাহলে কি হবে, কোভ্যালেন্সি বাড়বে। তাহলে এখন যে AgX কে নিয়ে আমরা অনেকটা বেশি আয়নিক ভাবছিলাম, তাহলে সে অ্যাকচুয়ালি অতটা বেশি আয়নিক নয়। আমরা ল্যাটিস এনার্জি বার করছি অ্যাজ পার আয়নিক ভেবে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, তার মধ্যে কোভ্যালেন্সি বাড়ছে। এবার যতটা কোভ্যালেন্সি বাড়বে তত কি হবে, ওয়াটারে কম সলিউবল হবে। যত আয়নিক হবে তত ওয়াটারে বেশি সলিউবল হবে। তাই জিনিসটা যে শুধুমাত্র ল্যাটিস এনার্জি বাড়লেই সলিউবল হয়ে যাবে, বা সরি ল্যাটিস এনার্জি কমলে সলিউবল হবে, অথবা ল্যাটিস এনার্জি বাড়লে স্টেবল হবে, সলিউবল হবে না, এরকম কিন্তু কোনো মানে নেই। মানে Clear এটা জিনিসটা? যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড হ্যাঁ, পোলারাইজিং এটা হচ্ছে কোভ্যালেন্ট, যেহেতু কোভ্যালেন্সিটা বাড়ছে তাই অ্যাকচুয়ালি ও সলিউবল হতে পারছে। এবার এই জিনিসগুলো নিয়ে আমরা ব্রিফলি পরের ক্লাসে পড়ব। আমি এটা জাস্ট এমনি শুরু করলাম। এবার স্যার মানে 6টায় ছেড়ে দেবো না, 6টা 12 মাতৃভূমি লোকালটা ভিড় কম হয় স্যার, ওটা যদি আমি দেখছি, চেষ্টা করব। আর চাপে মাতৃভূমি লোকাল 6টা 12 ঠিক হয় হয় না? সদের আমরা মারা যান 6টা 12 যান এ 6:30 ট্রেন আছে, রিটার্নে যাবে আমরা আগে দিন আয়নিক কম্পাউন্ড শুরু করেছি। আরে রেট কত? 27 তাই তো? না, আমাদের শুরু হয়ে যাবে স্যার ভোরবেলা ছুটি শুরু হচ্ছে। আচ্ছা, আয়নিক কম্পাউন্ড আগের দিন যখন শুরু করেছি আমরা সেইখানে ল্যাটিস এনার্জিটা অলরেডি পড়েছি। ল্যাটিস এনার্জি পড়েছি বলতে আমরা এখনো পর্যন্ত ডেরিভেশন করিনি, শুধুমাত্র ল্যাটিস এনার্জির ইকুয়েশনটা আমরা দেখেছি এবং তার করসপন্ডিং এইটা দেখেছি ল্যাটিস এনার্জি কার কার উপর ডিপেন্ড করে। ইকুয়েশনটা বলে ল্যাটিস এনার্জি ইকুয়েশনটা কি ছিল, ইকুয়ালস টু মাইনাস, মাইনাস সাইনটা আমরা কেন দিই, কারণ অ্যাকচুয়ালি এটা স্টেবিলাইজেশন এনার্জি, আর কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি জেনারেলি কি হয়, স্টেবিলাইজেশনকে বোঝানোর জন্য আমরা সবসময় জন্য মাইনাসটা ইউজ করি। পজিটিভটা অ্যাকচুয়ালি ডিস্টেবিলাইজেশন এনার্জিকে ধরা হয়, তো মাইনাসটা এখানে ধরা হয়। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা এটা জেনারেলি বলি যে ইলেকট্রনটাকে কি করা হচ্ছে, একটা ইনফাইনাইট ডিসটেন্স থেকে কি হচ্ছে, তাকে একটা ইকুইলিব্রিয়াম ডিসটেন্সে নিয়ে আসতে হচ্ছে। তাহলে নিয়ে আসতে হচ্ছে কি, তখন এনার্জিটা কি হচ্ছে, রিলিজ করছে। যেহেতু রিলিজ করছে তাই আমরা কি করছি, এখানে নেগেটিভ সাইন ইউজ করছি এবং এটা স্টেবিলাইজেশন এনার্জি করছে। তাহলে কি ছিল, মাইনাস a ছিল, n ছিল, z প্লাস z মাইনাস e স্কয়ার 4 বাই 4 বাই এপসাইলন 0 আর r0 1 into 1 minus 1 by n। আর এই করসপন্ডিং এইগুলো মানে a n কি কি এগুলো আমরা আগেতেই উল্লেখ করেছি, কিন্তু ডেরিভেশনের সময় আমরা অ্যাকচুয়ালি পুরোপুরি দেখবো যে পুরো জিনিসগুলো কি। এখান থেকে যেটা আপাতত আমরা জানতে পেরেছিলাম যে মেন যে কনক্লুশনটা ছিল এখনো পর্যন্ত যেটা আমরা জেনেছি সেটা কি, সেটা হচ্ছে u প্রপোর্শনাল টু হচ্ছে z প্লাস ইনটু z মাইনাস আর u ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই r। এইটুকু আমাদের লাগবে। কেন লাগবে, কারণ দেখো এখানে হচ্ছে মেন্ডেলাম কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট বলছি, n কি কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো নাম্বার এটা কনস্ট্যান্ট, z প্লাস z মাইনাস হচ্ছে ভেরিয়েবল, e হচ্ছে কনস্ট্যান্ট, n বন্ড এক্সপোনেন্ট এটা ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট, ডিপেন্ডস অন জিওমেট্রি বাট কনস্ট্যান্ট টার্ম, 4 পাই এপসাইলন 0 কনস্ট্যান্ট, বাট r0 কিন্তু আমার ভেরিয়েবল। তাই এই দুটো ভেরিয়েবল, বাকি হচ্ছে ম্যাক্সিমাম আর কনস্ট্যান্ট, ডিপেন্ডিং অন দ্য জিওমেট্রি। তাহলে আমার এই দুটোর উপরে ডিপেন্ড করছে। এবার আমরা কি বলছিলাম যে আয়নিক কম্পাউন্ডস এর মেইন যে স্টেবিলাইজেশন এনার্জি সেটাই হচ্ছে আমার ল্যাটিস এনার্জি। তাহলে ল্যাটিস এনার্জি যদি আমার বেশি হয় তাহলে আয়নিক কম্পাউন্ড বেশি স্টেবল হবে, ল্যাটিস এনার্জি যদি আমার কম হয় তাহলে আয়নিক কম্পাউন্ডটা কম স্টেবল হবে। এখান থেকে আমরা একটা কনক্লুশন আরেকটা দেখেছিলাম, সেটা হচ্ছে সলিউবিলিটি ট্রেন্ড। সলিউবিলিটি ট্রেন্ড, তাহলে সলিউবিলিটি ট্রেন্ড দেখার জন্য আমরা কি দেখেছিলাম, যে যার মনে করো ল্যাটিস এনার্জি বেশি তাহলে সেই আয়নিক কম্পাউন্ডটা কি হওয়া উচিত, স্টেবল হওয়া উচিত, তাহলে সে কম সলিউবল হবে নিঃসন্দেহে। আবার যে আয়নিক কম্পাউন্ডের আমার ল্যাটিস এনার্জি কম হবে তার মানে সে কম স্টেবল, তার মানে সে বেশি সলিউবল হবে। এটা থিওরিটিক্যালি হওয়া উচিত, কিন্তু আমরা বলেছিলাম এই জিনিসটা শুধুমাত্র দেখলে হবে না, এর সাথে আমার কি দেখা উচিত, হাইড্রেশন এনার্জিটাও দেখা উচিত। কারণ হাইড্রেশন এনার্জি যদি আমার বেশি না হয় তাহলে সলিউবল হতে চাইবে না। তাহলে অ্যাকচুয়ালি কম্প্যাক্ট অ্যান্সার কি হওয়া উচিত, ল্যাটিস এনার্জি এন্ড হাইড্রেশন এনার্জি দুটোকে একসাথে যোগ করে অ্যান্সারটাকে দেওয়া উচিত। শুধু ল্যাটিস এনার্জি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা দেওয়া উচিত নয়। হ্যাঁ, শুধু ল্যাটিস এনার্জি দ্বারা আমরা কি করতে পারি, ওটাকে
কিছুটা হলেও আইডিয়া আমাদের আসতে পারে যে কোনটা অ্যাকচুয়ালি সলিউবল হওয়া উচিত, কোনটা কম সলিউবল বা কোনটা বেশি সলিউবল। কিন্তু পুরো অ্যানসারটা যখন আমরা করছি তখন আমরা ডেলেই হাইড্রেশন অথবা হাইড্রেশন এনার্জিটাকে ইনকর্পোরেট করব। আচ্ছা, এছাড়া আরেকটা এরপরে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে আগের দিনের ক্লাসেই করেছিলাম, সেটা হচ্ছে AgX এর সলিউবিলিটি ট্রেন্ড দেখেছিলাম, তাই না? AgX এর সলিউবিলিটি, এই AgX এর সলিউবিলিটি কি বলা ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে যে সিলভার হ্যালাইডস আর লিস্ট সলিউবল ইন ওয়াটার দো দেয়ার ল্যাটিস ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ দ্যাট অফ হাইলি সলিউবল অ্যালকালি মেটাল হ্যালাইডস। তাহলে কি বলছে যে AgX এর ল্যাটিস এনার্জিটা কি বলছে যে যা হাইলি মেটাল অ্যালকালি হাইলি সলিউবল অ্যালকালি মেটাল হ্যালাইডস যারা আছে তাদের ল্যাটিস এনার্জির সাথে সমান, কিন্তু বলছে সলিউবিলিটি লিস্ট, সলিউবিলিটি খুব কম। এই একটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন আমরা আগের দিন করেছিলাম, জাস্ট ডিসকাস করে আমরা ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে ল্যাটিস এনার্জির অর্ডার, সেটা হচ্ছে AgF গ্রেটার দ্যান, এটাও করেছিলাম নাকি বলো তো? আচ্ছা, এটা হয়নি। আর একটা হচ্ছে AgI, এটা হচ্ছে ল্যাটিস এনার্জির অর্ডার ছিল। তাহলে সলিউবিলিটির অর্ডার এক্সপেক্টেড কি হওয়া উচিত? উল্টো হওয়া উচিত, কিন্তু হওয়া উচিত উল্টো, কিন্তু অ্যাকচুয়ালি সলিউবিলিটি অর্ডারটাও হচ্ছে সেম। সলিউবিলিটি অর্ডারটাও আমার সেম অর্ডার, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন আমরা যখন বলেছিলাম যে AgX এর মানে AgX যেটা আছে, তাহলে AgX এর কি বলছে? ল্যাটিস এনার্জিটা প্রায় হাইলি অ্যালকালি মেটাল যে হ্যালাইডস গুলো আছে, হাইলি সলিউবল অ্যালকালি মেটাল যে হ্যালাইডস আছে তাদের ল্যাটিস এনার্জির সাথে সেম, তার মানে এটাও সলিউবল হওয়া উচিত। কিন্তু আমরা বলেছিলাম যে AgX হচ্ছে লিস্ট সলিউবল, খুব কম সলিউবল। আবার এর ক্ষেত্রেও কি দেখো, আমরা বলছি AgF গ্রেটার দ্যান AgCl গ্রেটার দ্যান AgBr গ্রেটার দ্যান AgI, এটা হচ্ছে আমার ল্যাটিস এনার্জির অর্ডার। তাহলে সলিউবিলিটি অর্ডার যদি ওই রেসপেক্টে ভাবি তাহলে উল্টো হওয়া উচিত, কিন্তু সলিউবিলিটি আমার ট্রেন্ডটাও সেম। তাহলে এই দুটো কোশ্চেনের যখন ইন্টারপ্রিটেশন আসবে অথবা কনক্লুশন আমরা টানবো, অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা আলটিমেটলি আসতে চাইছি সলিউবিলিটি ট্রেন্ড ধরে, একটা সলিউবিলিটি ট্রেন্ড আমরা চাইছি, সেখানে একটা থাম্ব রুল আমরা মানে তৈরি করতে চাইছি যে যার মধ্যে আমরা অ্যানসারটা করতে পারবো। তাহলে প্রথম সলিউবিলিটি ট্রেন্ড দেখো, আমরা বলছি, তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি আমরা দেখব, ঠিক আছে? ফার্স্ট আমরা কি দেখছি? তাহলে ল্যাটিস এনার্জি দেখব, এন্ড হাইড্রেশন এনার্জি লিখে রাখতে পারবো। ল্যাটিস এনার্জি আর হাইড্রেশন এনার্জি লিখে সলিউবিলিটি ট্রেন্ডটা যদি মিলে যায় তাহলে তো হয়েই গেল। দেখো আমার প্রবলেম নেই, আমার যদি মিলে গেল, মনে করো সলিউবিলিটি ট্রেন্ড আমরা ল্যাটিস এনার্জি আর হাইড্রেশন এনার্জি দিয়ে দেখলাম, এবার সলিউবিলিটি ট্রেন্ড মিলে গেল, তাহলে তো আমরা এখানেই শেষ। এবার মনে করো মিললো না, তাহলে আমরা কি করব? তাহলে তখন আমরা দেখব কোভ্যালেন্সি ওখানে আছে কিনা। ক্লিয়ার হয়েছে? কারণ দেখো আয়নিকের উল্টোটাই হচ্ছে কোভ্যালেন্সি। তাহলে এখানে যখন কোভ্যালেন্সি আমার ক্রিয়েট হবে তখন কিন্তু সলিউবিলিটি কমতে শুরু করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা দেখো যখন সলিউবিলিটি ট্রেন্ড করবে, এটা আমরা একটা থাম্ব রুল আমরা নিজেদের মতো করে তৈরি করতে চাইছি, যে একটা সলিউবিলিটি ট্রেন্ডের যখন আমাদের কাছে প্রশ্ন আসবে, আমি প্রথমে কি দেখছি? তাহলে ল্যাটিস এনার্জি আর ডেলেই হাইড্রেশন এই দুটো দিয়েই দেখছি। ল্যাটিস এনার্জি তো আমি সহজেই বুঝতে পারবো, যদি ল্যাটিস এনার্জি দিয়ে সেটা মিলে যায় তাহলে তো হয়েই গেল, তাহলে আমি ল্যাটিস এনার্জি দিয়েই তাকে ব্যাখ্যা করবো। কিন্তু ল্যাটিস এনার্জি দিয়ে যদি না মিলে তাহলে আমরা কি করবো? তখন তার মধ্যে কোভ্যালেন্সি আছে কিনা অথবা কতটা ডিগ্রি অফ কোভ্যালেন্সি কতটা সেটা আমরা দেখতে চাই। যেরকম ফর এক্সাম্পল AgX, তাহলে AgX এর জিনিসটা দেখো ঠিক উল্টোই হয়েছে। কারণ আমরা কি বলেছে? হাইলি সলিউবল অ্যালকালি মেটাল হ্যালাইডস যেগুলো ছিল তাদের মতো ল্যাটিস এনার্জি, তাহলে ইও হাইলি সলিউবল হওয়া উচিত ছিল অ্যাজ পার ল্যাটিস এনার্জি, কিন্তু উল্টো হচ্ছে। তাহলে যেহেতু উল্টো হচ্ছে তাহলে আমরা কি দেখবো? সেখানে কোভ্যালেন্সি দেখবো। তাহলে কোভ্যালেন্সি যখন আমাদের দেখতে হবে তখন আমাদের কি দেখতে হবে? ওভারল্যাপের টেন্ডেন্সি। এবার ওভারল্যাপের টেন্ডেন্সি মনে আছে আমরা যখন অ্যাসিড বেস পড়েছিলাম এই জিনিসটা বলেছিলাম যে একটা প্লাস আয়ন আর একটা মাইনাস আয়ন, এই ওভারল্যাপটা কখন বেশি হবে? যখন হচ্ছে মাইনাসের সাইজ বড় হবে, যখন মাইনাস মানে এইটার যেটা নেগেটিভ আয়ন আছে তার কি হবে? পোলারাইজেবিলিটি বেশি, আর এটা কি হবে? তাহলে পোলারাইজিং পাওয়ার, এটার পোলারাইজিং পাওয়ার আমার বেশি হতে হবে, তবেই তো ওভারল্যাপটা হবে, তাই না? তাহলে এর পোলারাইজিং পাওয়ারটা কার উপর ডিপেন্ড করতো? আয়নিক পোটেনশিয়াল, আইপি, আয়নিক পোটেনশিয়াল। আয়নিক পোটেনশিয়াল মানে কি? ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াই, তাই তো? আর এটাকেই আমরা কি বলতে পারি? বলতে পারি পজিটিভ চার্জ ডেনসিটি।
কারণ যেহেতু ক্যাটায়ন তাই আমরা বলছি এটা মানে হচ্ছে পজিটিভ চার্জ ডেনসিটি, মানে কি অল্প একটু রেডিয়াই এর মধ্যে কতটা বেশি পজিটিভ চার্জ আছে তবেই তো নেগেটিভ চার্জে অ্যানায়নটা আছে তার সাথে ওভারল্যাপটা বেশি পরিমাণে পড়বে। আর এই যতটা ডিফর্ম হয়ে থাকতে চাই পারবে, মানে মনে করো ফর এক্সাম্পল অনেকটা বড় সাইজ আছে, তাহলে কি হবে ওভারল্যাপটা তুলনামূলক ভালো করবে। যদি কম্প্যাক্ট হয় তাহলে ওভারল্যাপটা তুলনামূলক কম করবে। এবার তাহলে আমরা বলবো AgX, আমি নিচের কোন প্রশ্ন এখন যাচ্ছি না, শুধু AgX, হ্যালাইডটা যে কোনো একটা ভেবে নাও। তাহলে আমার হ্যালাইডটা নিয়ে ভেবে এখন লাভ নেই, কারণ আমাদের হ্যালাইডটা যে কোনো কিছু হতে পারে। আমি তাহলে কি পাবো Ag+ কে নিয়ে, AgX এর মধ্যে তো Ag+ আর X-। তাহলে Ag+ এর মধ্যে এমন কি আছে যে এখানে কোভ্যালেন্সিটা বেশি হতে পারে, কারণ যেহেতু সলিবিলিটি ওটা উল্টো হচ্ছে তার মানে নিঃসন্দেহে এখানে একটা কিছু কোভ্যালেন্সি ফ্যাক্টর আছে। এমন কি আছে? সিলভারের ইলেকট্রনিক কনফিগারেশন ভাবো, ডি ইলেকট্রনস আছে। এবার ডি ইলেকট্রনস থাকার জন্য কি হবে, শিল্ডিং এফেক্ট ওখানে নেই, তাই যে শিল্ড করতে পারছে না আলটিমেটলি কি হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়বে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, আমার এখানে আয়োনাইজেশন পোটেনশিয়ালের ইকুয়েশনটা কি, ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস। তাহলে আলটিমেটলি কি হবে, আয়নিক পোটেনশিয়াল বাড়বে। আয়নিক পোটেনশিয়াল বাড়া মানে কি, পোলারাইজিং পাওয়ার বাড়বে। পোলারাইজিং পাওয়ার বাড়া মানেই হচ্ছে আমার ডিগ্রি অফ কোভ্যালেন্সি বাড়বে। তাই AgX আমরা যে যখন সলিবিলিটি ট্রেনটা ভাবছি, যদি আমি এটাকে শুধুমাত্র আয়নিক কম্পাউন্ড ভাবতাম বা যদি এটা শুধুমাত্র আয়নিক কম্পাউন্ডই হতো প্রিডমিনেন্টলি, তাহলে প্রবলেম হতো না, তাহলে কিন্তু অ্যালকালি মেটাল হ্যালাইডস এর মতো সলিউবেলই হতো। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, এখানে যেহেতু ডি ইলেকট্রনস আছে, ডিউ টু প্রেজেন্স অফ ডি ইলেকট্রনস, যার শিল্ডিং এফেক্ট কম, তার জন্য কি হবে, এর আয়নিক পোটেনশিয়াল বাড়বে, পোলারাইজিং পাওয়ার বাড়বে এবং এর মধ্যে ডিগ্রি অফ কোভ্যালেন্সিও বাড়বে। তার জন্য কি হবে, সলিউবিলিটিটা কম হয়ে যাবে। এবার দেখো আমরা পরের কোশ্চেনটা যাই, AgF, AgCl, AgBr, AgN, এটা বলেছে ল্যাটিস এনার্জির অর্ডার। এবার কি বলছে, সলিউবিলিটি ট্রেন্ডটা কি, এর উল্টো নয়, সলিউবিলিটি ট্রেন্ডটাও এটাই আছে। তার মানে কি হচ্ছে, এখানে উল্টো কেস ঘটছে, মানে এক্সপেক্টেড নয়, অ্যাজ পার ল্যাটিস এনার্জি আমার অ্যাকচুয়ালি সলিউবিলিটি ট্রেন্ডটা কি উল্টো হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। তার মানে আমি অ্যাজ পার থাম্ব রুল কি দেখবো, এখানেও কোভ্যালেন্সি দেখতে চাই। এবার দেখো এখানে আমি কোভ্যালেন্সি দেখছি। এবার দেখো এখানে আমি কি দেখবো, Ag+ কে নিয়ে আর অতটা ভেবে লাভ নেই। কেন, প্রত্যেকের ক্ষেত্রেই তো Ag+ আছে, কারণ এই পোলারাইজিং পাওয়ারটা Ag+ এর আছে, তো প্রত্যেকের ক্ষেত্রেই একই সেম। এবার আমরা ভাববো কি নিয়ে, F-, Cl-, Br- আর I-। এবার তুমি ভাবো যখন F-, Cl-, Br- আর I- নিয়ে ভাবো, তখন এটা কি অ্যানায়ন, তাহলে অ্যানায়নের তো আর পোলারাইজিং পাওয়ার ভাববো না, কি ভাববো, পোলারাইজেবিলিটি ভাববো। পোলারাইজেবিলিটি মানে কি, সাইজটা নিয়ে ভাববো, কার সাইজ সবথেকে বেশি, আয়োডাইডের। তাহলে আয়োডাইড হচ্ছে সবথেকে বেশি ডিফর্ম, তাহলে সবথেকে বেশি পোলারাইজেবিলিটি কার বেশি হচ্ছে, আয়োডাইডই হবে। সবথেকে বেশি তাহলে কোভ্যালেন্সি কার হবে, আয়োডাইডই হবে। মানে AgI সবথেকে বেশি কোভ্যালেন্ট, তাই তো। তাহলে সবথেকে বেশি কম সলিউবল কে হবে, সিলভার আয়োডাইডই হবে। তাই অর্ডারটা কি হয়েছে দেখো, সেম অর্ডার এসেছে, ঠিক আছে। তাহলে এই থাম্ব রুলটা সবসময় মাথায় রাখবে। এই থাম্ব রুলটা কোনো বইয়ের থাম্ব রুল নয়, এটা আমরা নিজেরা বানাচ্ছি, যে আমরা কি করব, সলিউবিলিটি ট্রেন্ড দেখবো। বা তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কি রকম আসে, তোমায় কিন্তু এরকম জিজ্ঞাসা করবে না সলিউবিলিটি ট্রেন্ড তুমি বলো, এটা একদমই আসবে না, খুব কম 1% 2% প্রশ্ন এরকম আসে নরমালি। তোমাদের প্রশ্ন কি নাম আসবে, দিয়ে দেবে অর্ডার এক্সপ্লেইন করতে হবে। তাহলে যখন অর্ডার দিয়ে দেবে, আমার কাছে কি অর্ডার তো নোন, তাহলে আমি কি করব, আমি থাম্ব রুলে সোজা বসিয়ে দেবো, কারণ আমি সহজেই ল্যাটিস এনার্জি এমনি বার করতে পারবো, মুখেই পেয়ে যাবো ল্যাটিস এনার্জি, তাই না। কারণ আমি জানি সাইজ তার ছোট, যার সাইজ ছোট হবে তার ল্যাটিস এনার্জি বেশি হবে, সহজেই বুঝতে পারবে। তাহলে এখান থেকে দেখবো ল্যাটিস এনার্জি বার করছি, ল্যাটিস এনার্জি বার করা মানে ট্রেন্ড বার করা। যদি ল্যাটিস এনার্জি ট্রেন্ডের সাথে আমার মিলে যায়, সলিবিলিটি ট্রেন্ড, তাহলে তো হয়েই গেল, অসুবিধা নেই। কিন্তু যদি না মেলে, তখনই আমি দেখবো কোভ্যালেন্সিটা দেখবো। এবার কোভ্যালেন্সিটাকে আমাকে সেই হিসেবে এক্সপ্লেন করতে হবে, আইদার ক্যাটায়ন দিয়ে অথবা অ্যানায়ন দিয়ে অথবা বোথ, দুটোই হতে পারে। ক্লিয়ার হয়েছে স্যার? ফ্লুরিনের রেডিয়াস তো আয়োডিনের তুলনায় কম, হ্যাঁ, তাহলে স্যার আয়নিক পোটেনশিয়াল ফ্লুরিনের AgF এর ক্ষেত্রে বেড়ে যাবে। বেশি বলে তো মানে বেশি আয়নিক পোটেনশিয়াল হচ্ছে ক্যাটায়নের জন্য আমরা করছি, অ্যানায়নের জন্য করছি আমরা পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটি কার কার উপর ডিপেন্ড করতো, ইলেকট্রোনেগেটিভিটি এন্ড সাইজ, মেইনলি সাইজ। যার সাইজ যত বেশি হয় তার পোলারাইজেবিলিটি তত বেশি। পোলারাইজেবিলিটি হচ্ছে টেন্ডেন্সি টু ডিফর্ম। হ্যাঁ, এই ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস, সেটা হচ্ছে আমার ক্যাটায়নের জন্য আসছে।
এবার ক্যাটায়নিক চার্জ মানে কিন্তু পিওর ক্যাটায়নিক চার্জ এখানে প্রয়োজন নেই। কেন? কারণ পিওর ক্যাটায়নিক চার্জ ততক্ষণই এক্সিস্ট করছে যতক্ষণ সেটা পুরোপুরি আয়নিক কম্পাউন্ড, সেটা হচ্ছে ক্যাটায়নিক চার্জ হলো। যেই কোভ্যালেন্সি চলে এসেছে এর মধ্যে, তখন আমি ক্যাটায়নিক চার্জ দিয়ে কি করবো? কারণ প্রত্যেকেরই তো +1, তখন আমায় কি দেখতে হবে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কতটা। +1 তো অ্যাকচুয়ালি আয়নিক হলে, কিন্তু অ্যাকচুয়ালি কতটা কি হিসাবে দেখবো? নাম্বার অফ ডি ইলেকট্রন যখন বেশি হচ্ছে তখন কি হবে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমার বেড়ে যাচ্ছে, সেই হিসাবে আমার পোলারাইজিং পাওয়ার হয়, পোলারাইজেবিলিটি বাড়ছে। তাহলে স্যার পোলারাইজেবিলিটি পাওয়ার বাড়লে সলিবিলিটি কমে যাবে। হ্যাঁ, তাই তো বলো। কোভ্যালেন্সি বাড়ছে। কোভ্যালেন্ট মানে কোভ্যালেন্ট এলিমেন্ট গুলো হচ্ছে নন পোলার দামকে বেশি দেওয়া হবে। এরা পোলারে হবে আর ওরা হচ্ছে নন পোলার। নন পোলার যত কোভ্যালেন্ট হবে তত অ্যাকচুয়ালি, হ্যাঁ এই জিনিসটা আমি একদিন বলেছিলাম যে সলিবিলিটি বলা মানে কিন্তু কোন সলভেন্টে সলিউবল সেটা কিন্তু অবশ্যই মানে মানে এইটা যদি তোমাকে হয়তো বললো যে AgX ইজ মোর সলিউবল, এটা দিতেই পারে। এখানে আমরা প্রশ্নটা বলছি লেস সলিউবল হিসেবে, তোমার প্রশ্নটা দিল AgX ইজ মোর সলিউবল ইন বেনজিন, এক্সপ্লেন। তার মানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ধরে নিতে হবে কি তার মানে লেস সলিউবল ইন ওয়াটার। তোমায় যখন সলিউবিলিটি শুধু বলছে, কোনো সলভেন্ট বলে দিচ্ছে না, তার মানে সেটা অ্যাকুয়াস মিডিয়াম, এটা ধরেই নিতে হবে। সলিউবিলিটি শুধু বলা মানে অ্যাকুয়াস মিডিয়াম, কিন্তু যখন সলিউবিলিটি যদি উল্লেখ করে দেয় তাহলে সেটা দেখতে হবে নন পোলার না পোলার। কোভ্যালেন্ট কম্পাউন্ডস কি যেহেতু নন পোলার তাই ওরা নন পোলার সলভেন্টেই সলিউবল, আর আয়নিক কম্পাউন্ড যেহেতু মনে করো পোলার তাই ওরা পোলার সলভেন্টেই সলিউবল। এটা কিছু মানে কিছু কিছু অ্যাপ্লিকেশন করার পর দেখতে সোজা থাকবে, আর অসুবিধা হবে না। আপনার কমপ্লিকেটেড ব্যাপার আছে। অতটা কমপ্লিট কিছু নেই। হয়েছে? সে যদি অ্যানালাইটিক থাকে আর প্যাটার্ন আলাদা তখন ওই তখন pattern ইফেক্টিভ different যখন স্যার ইকুয়েশন করব পোলারাইজিং করো। যখন স্যার হচ্ছে প্যাটার্নটা আলাদা হয়ে যাবে, হ্যাঁ। আর অ্যানালাইটিক একই থাকবে। হ্যাঁ, তাহলে আমি অ্যানায়নকে নিয়ে ভাবার দরকার নেই, ক্যাটায়নকে নিয়ে ভাববো। এখানে কি আছে? এখানে আমার ক্যাটায়নটা সেম আছে, অ্যানায়ন আলাদা, আমি অ্যানায়নকে নিয়ে ভাবছি। স্যার আমাদের কোশ্চেন হবে যদি সবকটা আলাদা হয় দেবেন? কোশ্চেন দেয় না, দেয় তো মানে আরে দেবে না মানে কি? এখন পর্যন্ত আমি বলছি দেবে না, যখন আসবে তখন দেখবো, ওটাও সোজা। দেখো না, স্যার তখন সাইজ দেখতে হবে স্যার। দেখো না কি আমরা তো করছি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, ওরা সুন্দর করে বুঝতে হবে। সব একসাথে মানে খেলে দেখবে লাস্টে ঠিক করতে হবে। আচ্ছা এটা নোটটা মানে লিখে রেখেছো তো? ক্লাস নোট হিসেবে লিখেছো তো? না হলে বাড়িতে গিয়ে দেখবে অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারবে না। কি বললেন স্যার? কিছু তো লিখে দিত ব্যাস ওই মানে একটু হ্যাঁ বুঝতে পারবে। আচ্ছা এবার আমরা বলি এই যে ল্যাটিস এনার্জির সাথে আমরা মনে করি যে হাইড্রেশন এনার্জিটা পড়ছিলাম, আমরা বলছিলাম যে ল্যাটিস এনার্জি শুধু অ্যাকচুয়ালি ধরা উচিত নয়, এর সাথে কি ধরা উচিত আমার? হাইড্রেশন এনার্জিটাও ধরা উচিত। কারণ ল্যাটিস এনার্জি আমরা কি বলছি? ল্যাটিস এনার্জি বলছে প্রবণতা, মানে ল্যাটিস এনার্জি একবার কিন্তু বলেনি যে কে কোথায় বেশি সলিউবল। ল্যাটিস এনার্জি কি বলেছে? স্টেবল আর আনস্টেবল। আমরা তার রেসপেক্টে বলছি মোর সলিউবল আর লেস সলিউবল, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে তো হবে যে হাইড্রেশন এনার্জিটা তার সাথে মিলছে কিনা। যদি মিলে তবে তো সলিউবল হবে, না মিলে সলিউবল হবে না। তাহলে এর সাথে যে ফ্যাক্টরস গুলো আছে রেলে হাইড্রেশনের জন্য, সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে আমার আয়নিক পোটেনশিয়াল, আর 2 নম্বর দিয়ে লিখবে ডাইপোল মোমেন্ট অফ দ্য সলভেন্ট। একটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল আর একটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট অফ দ্য সলভেন্ট। তাহলে আয়নিক পোটেনশিয়াল আমরা একই জিনিস, ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস, তাই তো? তাহলে এবার ফর এক্সাম্পল মনে করো আমি একটা এক্সাম্পল এমনি লিখছি, এটা বলে দেখি যে পুরো ইন্টিগ্রেটেড ফ্যাক্টর একে আয়নিক পোটেনশিয়াল আইপি, এই তিনটে মনে করো আমি দিলাম, কার তাহলে রিয়েলাইজেশন বেশি হবে বলো? হাইড্রেশন বেশি হবে এই তিনটের মধ্যে। হ্যাঁ, জাস্ট ক্যাটায়নিক চার্জ কম, সোডিয়ামে সোডিয়ামের হাইড্রোজেন বেশি হবে, কি করে বলো? স্যার ক্যাটায়নিক চার্জ আয়নিক পোটেনশিয়াল কার বেশি? আর অ্যালুমিনিয়ামের বেশি। অ্যালুমিনিয়ামের বেশি, তাহলে সিম্পল হচ্ছে হাইড্রোজেন এনার্জি তার বেশি হবে। স্যার আয়নিক পোটেনশিয়াল তো সেটা কোভ্যালেন্সির ক্ষেত্রে আমরা বলেছি, আমরা কোভ্যালেন্সি এখন যাচ্ছি না, এটা হাইড্রোজেন এনার্জি শুরু হচ্ছে, ওটা কোভ্যালেন্সি ছিল।
আয়নিক পোটেনশিয়াল যদি বেশি হয় তাহলে ডিগ্রি অফ কোভ্যালেন্সি বেশি হবে, সেটা কোভ্যালেন্সির জন্য ভাবছি। আর এখানে কি হচ্ছে, এটা ল্যাটিস এনার্জির সাথে ডেলেইজাইটেশন, এটা শুধুমাত্র ডেলেইজাইটেশনটা তুমি ভাবো। যখন কোভ্যালেন্সি করছি কোভ্যালেন্সি নিয়ে ভাববো, এটা শুধুমাত্র এখন ভাবো ডেলেইজাইটেশনটা ভাবো। বুঝতে পারছো আমার কথাটা? এটা ডেলেইজাইটেশন হচ্ছে দুটোর উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল আর একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ দ্য সলভেন্ট। পুরো জিনিসটা ক্লিয়ার হবে, একটু দাঁড়াও, তুমি এইটুকু শুধুমাত্র ডেলেইজাইটেশনটা ভাবো, ক্লিয়ার হয়ে যাবে একটু পরে। তাহলে এটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল, একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ দ্য সলভেন্ট। ডাইপোল মোমেন্ট অফ দ্য সলভেন্ট এটা অতটা প্রয়োজন নেই, মানে ইম্পর্টেন্ট তো অবশ্যই বলছি, বাট তোমাদের সিলেবাস অনুযায়ী অতটা প্রয়োজন নেই, বাট আয়নিক পোটেনশিয়ালটা প্রয়োজন আছে। ফর এক্সাম্পল মনে করো ডেলেইজাইটেশন, এখানে কি আছে অ্যালুমিনিয়াম 3+ Mg2+ আর Na+, তাহলে এখানে কার তাহলে ডেলেইজাইটেশন বেশি হবে? অ্যালুমিনিয়াম 3+ এর এরকম আরেকটা হবে। এবার মনে করো লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে যদি দেখি, তাহলে লিথিয়াম কেন, এখানে চার্জ সেম হলেও রেডিয়াই কিন্তু আলাদা। ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে হচ্ছে আমি দুটো ট্রেন্ড এমনি দেখিয়েছি, এ আর বি করে আমি দুটো ট্রেন্ড দেখাচ্ছি। এবার একটা জিনিস বলি, এই জিনিসটার একটা কনফিউশনে আসবে, কনফিউশনটা বলি সেটা কি, সেটা হচ্ছে এইটা দেখলে কি মনে হচ্ছে ডেলেইজাইটেশন প্রপোর্শনাল টু আয়নাইজেশন পোটেনশিয়াল, তাহলে অ্যালুমিনিয়াম 3+ তো বেশি পরিমাণে সলিউবেল হচ্ছে, তাই হচ্ছে তো। আবার একই রকম ভাবে আমি যদি কোভ্যালেন্সিতে ভাবি যে আয়নিক পোটেনশিয়ালের সাথে যে কোভ্যালেন্সি আবার প্রপোর্শনাল, তাহলে তো সে বেশি পরিমাণে কোভ্যালেন্সিতে এলো, কোভ্যালেন্ট হলো, তাহলে সে কম সলিউবেল হলো। জিনিসটা ভালো করে ভাবো, কনফিউশন জায়গাটা আমি বলছি। আমি ডেলেইজাইটেশন যদি যখন ভাবছি ইজ প্রপোর্শনাল টু আয়নিক পোটেনশিয়াল, তাহলে আমার কি হচ্ছে Al3+, সেক্ষেত্রে কি হচ্ছে বেশি পরিমাণে সলিউবেল হয়ে যাচ্ছে। এবার আমি যদি এটাকে কোভ্যালেন্সির টার্মে ভাবতাম, তাহলে কোভ্যালেন্সিও তো আবার প্রপোর্শনাল টু আয়নিক পোটেনশিয়াল, কারণ ক্যাটায়নে আয়নিক পোটেনশিয়াল বাড়লে কোভ্যালেন্সি বাড়বে, তাহলে সেক্ষেত্রে তো আমার কম সলিউবেল হলো। তাই এটাই বললাম, এটা যখন ভাবছি তখন তো কোভ্যালেন্সি আমার আসবেই না, আর কোভ্যালেন্সি যখন ভাববো এটা আসবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমার যখন সলিবিলিটি ভাবছি, যখন আমার ল্যাটিস এনার্জি ট্রেন্ডে মিলে যাচ্ছে, তখন তো আমি কোভ্যালেন্সিকে দেখবোই না। যখন আমি কোভ্যালেন্সির দিকে চলে যাব, তখন তো আমার এটা প্রয়োজনই। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তাই কনফিউজিং নেই কিচ্ছু। যখন আমার কোভ্যালেন্সি আসবে তখন এটা আসবে না, যখন এটা আসবে তখন কোভ্যালেন্সিকে আমি দেখব। তাই ওই ধরনের কোনো কনফিউজিং ব্যাপার নেই। যদি ল্যাটিস এনার্জি ট্রেন্ডে মিলে যায়, মনে করো কোনো একটা সলিবিলিটি ট্রেন্ড আমাকে দিয়েছে, তাহলে সেটা আমার ল্যাটিস এনার্জি ট্রেন্ডের সাথে মিললো, মানে ল্যাটিস এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হলো, তাহলে ল্যাটিস এনার্জি দিয়ে ব্যাখ্যা করবো। যখন ল্যাটিস এনার্জি দিয়ে ব্যাখ্যা করছি, তখনই তার মানে ডেলেইজাইটেশন এলো। ডেলেইজাইটেশন বলারও দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি কি ল্যাটিস এনার্জির সাথে ডেলেইজাইটেশন যুক্ত। মনে করো ল্যাটিস এনার্জি দিয়ে ব্যাখ্যা করতে পারলাম না, তখন তাহলে কি দিয়ে ব্যাখ্যা করবো? উল্টো কোভ্যালেন্সি দিয়ে ব্যাখ্যা করবো, তখন আমার আসবে আয়নিক পোটেনশিয়াল কোভ্যালেন্সির সাথে রিলেশন। ক্লিয়ার হচ্ছে? তাই দুটো একসাথে কখনোই আসবে না, এই ডেলেইজাইটেশন আর কোভ্যালেন্সি দুটোরই আয়নিক পোটেনশিয়ালের লিংক কখনোই আসবে না। আইদার ডেলেইজাইটেশন আমরা ইউজ করব যখন ল্যাটিস এনার্জি দিয়ে ব্যাখ্যা করছি, অথবা আয়নিক পোটেনশিয়াল আমি ইউজ করব যখন কোভ্যালেন্সি দিয়ে ব্যাখ্যা করছি। দুটো একসাথে কখনোই আমরা ইউজ করব না। যেরকম ফর এক্সাম্পল একটা কোশ্চেন বলছি, দেখো রেশনালাইজ দ্য ডেটা। কোশ্চেনটা হচ্ছে বা হ্যাঁ রেশনালাইজ দ্য ডেটাই ionic conductance Ohm inverse values হচ্ছে 35.5 43.5 64.6 67.5 আর 68। এটাকে বলেছে ব্যাখ্যা করতে। রেশনালাইজ দ্য ডেটা মানে যেটা ব্যাখ্যা করতে বলেছে। আয়নিক কন্ডাক্টেন্সের ডেটাটা দেওয়া আছে, এটাকে ব্যাখ্যা করতে বলেছে। মানে লিথিয়াম পাশে সবথেকে কম ইকুইভ্যালেন্স স্যার কোনো মৌলের যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে, তার আয়নিক কন্ডাক্টেন্স কি কমে যাবে না? কন্ডাক্টিভিটি কখন আসে? যখন হচ্ছে বেশি মানে দ্রবীভূত হয়।
আর আছে কি আয়নিক কন্ডাক্টেন্স। কখনো কোভ্যালেন্ট কম্পাউন্ডের কন্ডাক্টেন্স তুমি পাবে, NaCl এর কন্ডাক্টিভিটি পাওয়া যায়। কেন? তাহলে সেখানে কোভালেন্টই ব্যাখ্যা করতে হবে। না কোভ্যালেন্ট কেন তাহলে যে লিথিয়াম প্লাসের কম কি করে করব? বলছি। দাও এখানে দাও কি হচ্ছে, লিথিয়াম প্লাসে তাহলে কি হয়েছে দেখো, সবথেকে কম আছে তাই না, সিজিয়াম প্লাসে সবথেকে বেশি হচ্ছে। দেখলে কি মনে হবে উল্টো হওয়া উচিত ছিল, তাই তো? আচ্ছা কেন? কারণ কন্ডাক্টিভিটি যেটা আছে, কন্ডাক্টিভিটি কার উপর ডিপেন্ড করছে? মোবিলিটির উপর ডিপেন্ড করছে, আর একটা কি সাইজের উপর ডিপেন্ড করছে। যার সাইজ যত ছোট হবে তার তত মোবিলিটি ভালো হবে এবং তত বেশি কন্ডাক্টিভিটি সে দেখাবে। এবার আমরা দেখতে হবে দেখো লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, এগুলো কি, এগুলো তো নিজস্ব সাইজ আছে, রেডিয়াই এর সাইজ মানে নরমাল এদের রেডিয়াই। কিন্তু আমার এখানে যখন আয়নিক কন্ডাক্টেন্স আমরা পড়ছি, এটা থেকে সলভেন্টে ডিসলভ হয়েছে, অ্যাকুয়াস সলভেন্টে। এবার অ্যাকুয়াস সলভেন্ট যখন ডিসলভ হয়েছে, তাহলে আমার লিথিয়াম প্লাস এর রেডিয়াই নিয়ে আমার দেখে মানে ভেবে লাভ নেই। আমার কি ভাবতে হবে, লিথিয়াম প্লাস অ্যাকুয়াস এর রেডিয়াই কত, অথবা Na প্লাস অ্যাকুয়াস এর রেডিয়াই কত, কারণ তো জলে দ্রবীভূত হয়েছে, ওর চারধারে ওয়াটার মলিকিউল আছে। তাহলে এবার ভাবো যে হাইড্রেটেড লিথিয়াম প্লাস অথবা হাইড্রেটেড সোডিয়াম প্লাস, তাহলে তাদের সাইজ কত হবে? কারণ এই যে লিথিয়াম প্লাসটা আছে অথবা সোডিয়াম প্লাস আছে, যদি আমি এদের আয়নিক পটেনশিয়ালের অর্ডার মানে অর্ডারটাকে চেষ্টা করি বার করার, তাহলে সবথেকে বেশি কার হবে? লিথিয়াম প্লাসের হবে। তাহলে আর সবথেকে কম কার হবে? সিজিয়াম প্লাসের হবে। তাহলে সবথেকে বেশি পরিমাণে আমি যদি বলি জলে দ্রবীভূত কে হবে, তাহলে কি হবে সেটা? লিথিয়াম প্লাস হবে। তাহলে ও সবথেকে বেশি হাইড্রেটেড হবে। তাহলে এবার যদি আমি বলি যে লিথিয়াম প্লাস অ্যাকুয়াস প্লাস এর সাইজ তাহলে কি হবে? সবথেকে বড় হবে ভাবো, কারণ এটা সবথেকে বেশি হাইড্রেটেড হচ্ছে। তাহলে এর সাইজ মানে R অফ লিথিয়াম প্লাস অ্যাকুয়াস গ্রেটার দ্যান হবে R অফ Na প্লাস অ্যাকুয়াস এন্ড সো অন। তাই হবে তো? তাহলে অ্যাকচুয়ালি দেখো অ্যাকুয়াস মিডিয়ামের সাইজটা কার সবথেকে ছোট হলো? সিজিয়াম প্লাসে। তাহলে আয়নিক কন্ডাক্টেন্স কার বেশি হবে? সিজিয়াম প্লাসে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? আমি ইটসেলফ নরমাল যদি এদের রেডিয়াই ধরি, তাহলে আমার দেখলে মনে হবে লিথিয়াম প্লাসে সবথেকে বেশি। কিন্তু যখন এটা একটা সলভেন্টে ডিসলভ হচ্ছে অথবা মনে করো ওয়াটার সলভেন্টে ডিসলভ হয়েছে, তাহলে কি হয়েছে? এর হাইড্রেশন সবথেকে বেশি ডিউ টু হ্যাভ মোর আয়নিক পোটেনশিয়াল অথবা লিস্ট সাইজ, সাইজটা সবথেকে ছোট। তাহলে আয়নিক পোটেনশিয়াল সবথেকে বেশি, তাহলে হাইড্রেশন সবথেকে বেশি হবে। তাহলে হাইড্রেটেড লিথিয়াম প্লাস এর সাইজ কি হবে? সবথেকে বড় হবে। আর হাইড্রেটেড সিজিয়াম প্লাস এর সাইজ কি হবে? সবথেকে ছোট হবে। তাই আমার আলটিমেটলি আয়নিক কন্ডাক্টেন্স কার বেশি হবে? সিজিয়াম প্লাসের বেশি হবে, আর লিথিয়াম প্লাসের সবথেকে কম হবে। হয়েছে? হ্যাঁ লিখে নাও। সেখানে হাইড্রোজেন যে যেসব হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে কোভ্যালেন্সি দেওয়ার কোনো কিছু আসে না এখানে। হ্যাঁ স্যার, ফার্স্টে কোনটা দিয়ে বিচার করবো? কোনটা বুঝলাম না বলো। স্যার এই যে যেগুলো লিথিয়াম না সোডিয়াম, এখানে তো বলেনি কিছু, সলিবিলিটির কোনো কথা বলেনি। এই এটা শুধুমাত্র আয়নিক কন্ডাক্টেন্স এর ক্ষেত্রে। স্যার সেকেন্ড যে অর্ডারটা লিখবে ওটা কিসের বেশি? কোনটা? সেকেন্ড যে অর্ডারটা লিখবে ওটা কিসের বেশি? এটা আয়নিক পোটেনশিয়াল এর অর্ডার। এটা আর রেডিয়াই অফ লিথিয়াম অ্যাকুয়াস প্লাস। এটা আছে তোমাদের নোটে। নোটটা যদি কারো পড়ে আমি বলে দিচ্ছি। স্যার যদি আমাকে সলিবিলিটি বের করতে বলে, তাহলে আমি ফার্স্ট কোনটা দেবো? কোভ্যালেন্সি দেবো না হাইড্রেশন এনার্জি ফার্স্টে দেবো? কোনটা দিয়ে ফার্স্টে দেবো? বললাম তো প্রথমে ল্যাটিস এনার্জি দেব। ল্যাটিস এনার্জি দিয়ে যদি এটা ব্যাখ্যা করা যাচ্ছে, তাহলে ল্যাটিস এনার্জি দিয়ে ব্যাখ্যা করব। হাইড্রেশন না ল্যাটিস এনার্জি বলা মানেই তো রিলিজাইজেশন, দুটো তো একসাথে। ল্যাটিস এনার্জি আর রিলিজাইজেশন একসাথে। এবার যদি ওই দিয়ে না মিলে তখন আমরা কি করব? কোভ্যালেন্স কে আসবে। থামটা তো লেখা লেখনি ওটা, থামটা যে পাশে লিখিয়ে দিলাম। হ্যাঁ স্যার লিখি। ঠিক আছে স্যার আয়নিক কন্ডাক্টেন্স মানে যে তোমার দ্রবীভূত ক্ষমতা, মানে আয়নিক না, আয়নিক কন্ডাক্টেন্স বাংলা আমি বলতে পারবো না। তড়িৎ পরিবহন, হ্যাঁ আয়নিক কন্ডাক্টেন্স মানে তড়িৎ পরিবহন বলতে পারো, কিন্তু মানে অ্যাকচুয়াল বাংলাটা আমি বলতে পারবো না। ওই সায়েন্স স্যার আয়নিক কন্ডাক্টেন্স স্যার সব এবারে বাংলা নেই। না বাংলা মানে
বাংলা স্যার আমরা ওই জন্য পড়বো করা উচিত না। আমরা তো পরে স্যার ইংলিশ যেটা আছে এটাকে বাংলা হাতে লেখা দেখে অবাক হয়ে গেছে, নিজের হাতে লেখা দেখে। আমরা বাঙালি হিসাবে এই করি, কিন্তু সত্যি মানে এইসব জিনিস স্যার বাংলায় আমরা পড়তেও পারছি না। বাট জানি না, আগে মনে হয় যত সম্ভব না এগুলো বাংলাতে নাকি হতো, মানে লেখা যেত না। এখন আর নেই, এখন সব সব ইংলিশ করে দিয়েছে। একটা প্রশ্ন আমি বলি, এই প্রশ্নটি প্রয়োজন আছে সলভ করার জন্য। দেখো, এক্সপ্লেন দ্য সলিউবিলিটি অর্ডার ইন ওয়াটার। এক্সপ্লেন দ্য সলিউবিলিটি অর্ডার ইন ওয়াটার। দেখো, এই সলিউবিলিটি অর্ডার ইন ওয়াটার বলে দিচ্ছে, এটা কিন্তু নাও বলে দিতে পারে, বলে দিতে পারে এক্সপ্লেন দ্য সলিউবিলিটি অর্ডার, এটা বললো, তার মানেও কিন্তু আমরা ধরে নিতে হবে ওয়াটার। আর যদি বলে দেয় পার্টিকুলার কোনো সলভেন্ট ওয়াটার ছাড়া, তখন কিন্তু ভেবে করবে যে সেটা পোলার বলছে না নন পোলার বলছে। যদি পোলার বলে তাহলে লাইক ওয়াটার, এটাই ভেবে নেবে। যদি নন পোলার বলে তাহলে কিন্তু এটা ভেবে নেবে যে তাহলে সেটা কি কাইন্ড অফ কোভ্যালেন্সি ডিটারমাইন করছে। হ্যাঁ, মানে অর্ডারটা হচ্ছে ইন টার্মস অফ কোভ্যালেন্সি কম্পাউন্ড। আচ্ছা, সলিউবিলিটি অর্ডারটা তাহলে কি দিয়েছে দেখো, দিয়েছে এই তিনটে জিনিস, জাস্ট এইটাই বলছি সলিউবিলিটি অর্ডার। মানে এসএসএম কমপ্লেক্স কেন Mg2 হবে? SO4 এর চার্জ কত? 2 মাইনাস। Mg চার্জ কত? 2 প্লাস। স্যার ল্যাটিনিটি থেকে দেখলে স্যার মানে চার্জটা দেখলে স্যার বোঝা যাবে স্যার। হ্যাঁ, সেটা বলো কি হবে? স্যার এখানে আমি ঠিক না স্যার, এসব একটু মাইনাস। তাহলে আমি প্রথমে স্টেপ ওয়াইজ করছি, দেখো আমি স্টেপ 1 লিখছি। কি রকম ভাবে আমি মানে অ্যানসারটা করব সেটা আমরা একটু ভাবি। ই প্রপোর্শনাল টু স্যার। হ্যাঁ, তাহলে আমি প্রথম কি করছি, u প্রপোর্শনাল টু z প্লাস ইনটু z মাইনাস এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই r, তাই তো? তাহলে এবারে বলো ল্যাটিস এনার্জি তাহলে কার সবথেকে বেশি হওয়া উচিত? স্যার তাহলে একটু মনে করো, আমি করছি কি z প্লাস z মাইনাস আর এখানে r0 রাখছি, বা শুধু z প্লাস z মাইনাসটা রাখি, r0 এখন দরকার নেই। তাহলে Al2SO4 হোল 3 আর একটা হচ্ছে MgSO4 আর একটা হচ্ছে Na2SO4। তাহলে এখানে কি হচ্ছে দেখো 3 into 2, তাই তো? এখানে হচ্ছে 2 into 2 আর এখানে কি 1 into 2। তাহলে স্বভাবতই আমরা কিন্তু বুঝতে পারছি যে কি ল্যাটিস এনার্জি আমার Al2SO4 এর সবথেকে বেশি, Al2SO4 হোল 3, তারপর MgSO4, তারপর Na2SO4। তার মানে এটা কি ল্যাটিস এনার্জিতে আমার মিলে যাচ্ছে, তাই তো? তাহলে আমার কি এখানেই কোশ্চেনটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি অ্যানসারটা এখানে শেষ করে দিই তাহলে কি মানে ঠিক হবে? অ্যাকচুয়ালি ঠিক হলো না। এর সাথে কি যোগ করা উচিত? হাইড্রেশন এনার্জি যোগ করা উচিত। এবার বুঝতে পারলে এখানে কিন্তু আর কোভ্যালেন্সি আমি আনবই না। এবার বুঝতে পারছো? এবারে কোভ্যালেন্সি টার্মে যে আয়নিক পটেনশিয়াল ছিল আমি ভুলে যাবো, আমার দরকার নেই ওটা। আমি এখানে কি আয়নিক পটেনশিয়ালটা আনবো? ডেলএইচ হাইড্রেশনের জন্য যেটা দরকার সেটা। মানে আনি পটেনশিয়াল আছে। হ্যাঁ, এখানে আয়নিক পটেনশিয়াল আসবে, কিন্তু শুধু ডেলএইচ হাইড্রেশনের জন্য আমি দেখবো। এবার যখন আমি ডেলএইচ হাইড্রেশনকে ইনকর্পোরেট করছি, তাহলে এবার দেখো আমার SO4 2 মাইনাসের ডেলএইচ হাইড্রেশন কতটা সেটা আমার তো ভেবে লাভই নেই। কেন? কারণ সবার একই আছে। তাহলে বাকিটা আমরা কি পাবো? ডেলএইচ হাইড্রেশনটা অ্যালুমিনিয়াম 3 প্লাস Mg2 প্লাস আর Na প্লাস। তাহলে এর মধ্যে ডেলএইচ হাইড্রেশন কার বেশি হবে? ডেলএইচ হাইড্রেশনে কিন্তু আমার অ্যালুমিনিয়াম 3 প্লাস এর বেশি হবে, গ্রেটার দ্যান Mg2 প্লাস গ্রেটার দ্যান Na প্লাস, তাই না? তাহলে এবার ভাবো আমার সলিউবিলিটি ট্রেন্ড কি দিয়েছে? সলিউবিলিটি ট্রেন্ড দিয়েছে আমার Al2SO4 হোল 3 গ্রেটার দ্যান, সলিউশনটা তাই দিয়েছিল। এক মিনিট। হ্যাঁ দিয়েছে। তাহলে সলিউবিলিটিটা এখানে দিয়েছে, এখানে তাহলে ডেলএইচ হাইড্রেশন আমার কি এসেছে? অ্যালুমিনিয়াম 3 প্লাস গ্রেটার দ্যান Mg2 প্লাস গ্রেটার দ্যান Na প্লাস। তাহলে এখানে এবারে কি হচ্ছে দেখো, আমার যদি ল্যাটিস এনার্জি আমি ভাবতাম তাহলে কি হচ্ছে, ল্যাটিস এনার্জি যদি ভাবি তাহলে আমার সলিউবিলিটি উল্টে যাওয়া উচিত ছিল, তাই তো?
কিন্তু আমি কি বলছি এবার দেখো ডেল এই হাইড্রেশনটা আমার কি হয়েছে অ্যালুমিনিয়াম 3+ এর বেশি গ্রেটার দেন Mg2+ গ্রেটার দেন Na+, এবং এই যে ডেল এই হাইড্রেশন অ্যালুমিনিয়াম 3+ এর বেশি এবং এটা এতটাই বেশি যে ল্যাটিস এনার্জিটিকে ওভারকাম করছে। তবে সঠিক হবে। হ্যাঁ, আবার এর এটা কি আছে Mg2+ এর ল্যাটিস এই হাইড্রোজেন এনার্জি কম, এ তুলনামূলকভাবে একে কি করছে কম ওভারকাম করছে, আর এটা তো আরো কম।